দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ, আশাহত। তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন, কিন্তু দিনের পর দিন যা চলছে, যা তারা দেখাচ্ছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে। 25শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল। 25শে মার্চ থেকেই এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। লাখ টাকার বাগান খায় 1.5 টাকার ছাগলে। আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায় ফেলছে। খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ, ছাত্রলীগের নেতারা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করতো। খেয়াল আছে তো, তাই না? ঘটনা কিন্তু এখানে সত্য। আবার ইফাদের যে 12 লাখ টাকার ছাগল, না জানি 5 লাখ টাকার ছাগল, ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আউলাই গেছিল। ওই ছাগল কোথায় আছে? জাদুঘরে কিনা আমি জানি না, সংরক্ষণ করে রাখা উচিত। তবে বিএনপির ওই যে 1.5 টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন, এরা কিন্তু শিক্ষা নেয় নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমানতালে। সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বাণীতে কথা জানান সেনাপ্রধান। বলেন, সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক। বাণীতে জাতির বীর শহীদদের স্মরণ, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং দেশের মানুষের সেবায় কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমানতালে। সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেননি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। দেশে বিদেশে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না, সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না, এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন। একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে, বাংলাদেশে জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থার সম্ভাবনা নেই। এই জরুরি অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী, কিছু লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ। এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে, এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সব সময়ের জন্য, তারা এটাকে ভুলবে না। তাদের এই পদ্ধতি, তাদের এই কার্যক্রম, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে, জাতি কখনোই ভুলবে না। আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন।
তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে। বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। তারা সকালে বলবে এটা হবে, বিকালে বলবে সেটা হবে, তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে, ঈদের বাকি 5 দিন। তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন। তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে। এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয়, আরেকজনকে এসে বিবৃতি দিতে হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ, আমি বারবার বলেছি, খুব সুন্দর চলছে। ঢাকা শহরে অবস্থান করছি, এত সুন্দর ঢাকা শহর, এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে, যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও রমজানের ভিতরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, শেখ হাসিনা বারবার কটূক্তি করে আপনাদেরকে কাঁঠাল রানী উপাধি পেয়েছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো, ডিমের পরিবর্তে কি খেতে বলতো, এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন। আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে। এখন ভালোর তো সংজ্ঞা আছে, ভালোর তো শেষ নাই। কিন্তু গত 16 বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি। আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না। আর কিছু কিছু মানুষ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে, সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধগুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকের এখনো যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিত অনেক বক্তব্য বলে ফেলেন, যেটা আমাদের জন্য হতাশার। আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার, শান্ত রাখা দরকার, সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার। আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন, আসলে সে সেই ঘটনা ঘটায়নি, কিন্তু তারপরেও তার উপরে এটা মিথ্যা প্রলোভন, মিথ্যা তথ্য, পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই লোকটাই অপরাধ করেনি। তখন কিন্তু আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকে না। যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি মায়ের লাশ ফ্রিজের ভিতরে কেটে কেটে রেখেছিল কারা, সেই সময় একটা সন্তানকে দায়ী করা হয়েছে যে নিজ মাকে নাকি সে হত্যা করেছে, অথচ সেই সন্তানটি করে নাই। 4 দিন পরে দেখা গেল ওই বাসার কাজের লোকেরা সেটা করেছে। তাহলে এই 4 দিন আমরা তার নামে যে মিথ্যাচার করলাম, তার উপরে যে জুলুম করলাম, সেই জায়গাটা তো আমাদেরকে এখন আর কেউ ফেরত দিবেন না। মিডিয়া তো আর নতুন করে বলবে না, একবার যা রটে সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছে যায়। অতএব সেনাবাহিনী নিয়েও, সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়েও, কিংবা এই যে গুজব ছড়ানো হচ্ছে, ছড়িয়ে জাতির সাথে বাংলাদেশের সাথে একটা বাহিনীর দূরত্ব তৈরির পায়তারা চলছে, এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিশ্লেষণ করেছি। যারা ভিডিও দেখেছেন বুঝতে এখন সক্ষম। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিবে না, জরুরি অবস্থা হবে না। হ্যাঁ, জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করলে অবশ্যই হবে। এখন আওয়ামী লীগ সেটাই করতে চায়। আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আওয়ামী লীগ সন্ত্রাস তৈরি করতে চায়, আওয়ামী লীগ সংঘাত তৈরি করতে চায়, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায়। এই জায়গায় আমাদেরকে এড়িয়ে যেতে হবে। ওদের এই সকল ষড়যন্ত্র আমাদের ধুলায় মিশিয়ে দিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আপনাদেরকেও দেশপ্রেমিক নাগরিকদেরকে এই সকল গুজব থেকে বেঁচে থাকতে হবে। কাউকে শুধুমাত্র দোষারোপের মধ্য দিয়েই একটি দেশ পরিচালনা হয় না। একটি দেশ পরিচালনার জন্য আপনাকে শান্ত সুস্থ থাকতে হয়। একটা দেশ পরিচালনার জন্য আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে হয়। একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে আপনার ধৈর্য থাকতে হয়। আমাদের সেই বাংলাদেশের সকল মানুষের সেই ধৈর্যের জায়গাটাও বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তা আমি ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে, যে তিনি জাতির কাছে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থা ঘোষণা হয়নি। এটা একটি গুজব। আপনারা গুজবে পাড়া দিবেন না, দিবেন না, দিবেন না। এখন আপনি যদি গুজবে পাড়া দিয়ে অসুস্থ হয়ে যান, কিছু তো করার নাই। গত পরশুদিন আপনাদেরকে আওয়ামী লীগ ঘুমাইতে দেয় নাই। তাহাজ্জুদের রক্তের আগ থেকেই শুরু করেছে গুজব, সারা রাত গুজব, দিনভর গুজব। 10:30টার সময় এই মিটিং সেই মিটিং, মিটিং করে কি হয়েছে বলেন? গতকালকের মিটিং এর কি সিদ্ধান্ত হয়েছে? বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো ধরনের জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে? না। মিটিং করে বরঞ্চ ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, গুজব রটাবে, অন্যায় করবে, ওদেরকে এখন গ্রেপ্তারের সময় এসেছে। সেটাই মিটিং এর সিদ্ধান্ত। মিটিং এর সিদ্ধান্ত দেশ যেন শান্ত থাকে, মিটিং এর সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে, মিটিং এর সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশ এগিয়ে যাওয়া যায়। অতএব একটা বাহিনী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সব বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই। আমরা শেখ হাসিনাকে হারিয়েছি, এখান থেকে পালাতে বাধ্য করেছি। এখন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। প্রতিদিনই আমাদের এই দেশে মিছিল, মিটিং, আন্দোলন করার মধ্য দিয়ে দেশ চলবে না। প্রতিটা ঘন্টায় এগুলো সম্ভব না। ওটা গনে গনে আসে, গনে গনে যায়। এখন বাংলাদেশকে শান্ত রাখার দায়িত্ব ছাত্র জনতা, রাজনীতিবিদদের, আপনাদের, আমাদের সকলের, অনলাইন অ্যাক্টিভিস্টদের। আপনার হয়তো একটু ভিউ কম হবে, কিন্তু ভিউর চিন্তা করে জাতিকে নিমজ্জিত করিয়েন না, ধ্বংস করিয়েন না, বিপদে ফেলিয়েন না। আপনার হয়তো একটু চটকদার কথা না থাকলে জনগণ কম শুনবে, শুনুক না, কিন্তু চটকদার কথা বলে দেশকে বিভাজনের দিকে ঠেলে নিয়ে লাভটা কি হবে বলেন? এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা একজন দেশপ্রেমিককে যখন
একেবারে জাতির কালপিট বানিয়ে দেই, একটু কি আপনার হৃদয় কাঁপে না যে কেন আমি অমুককে এভাবে বলে ধ্বংস করে দিব? ঠিক না। এ কারণেই আমাদের উন্নতি হয় না, আমাদের দেশের মানুষের উন্নতি হয় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে পবিত্র মাহে রমজানে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশে কোনো গুজব কেউ রটানোর সুযোগ যাতে না পায়, আপনারা সতর্ক থাকবেন। আর সিম্পলি নিজেও একটু চর্চা করার চেষ্টা করবেন যে আসলে কোনটা গুজব না। যদি সেটা আপনারা করতে না পারেন, তাহলে আপনারাও বিবেকবান মানুষ হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, সেনাবাহিনী এবং অন্য সকল বাহিনীর উপর আস্থা রাখি, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য চেষ্টা করি, বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল হইতে পথ আগাই এবং আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করি। সবাই ভালো থাকবেন এবং গুজব থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন, তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ, আশাহত। তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন, কিন্তু দিনের পর দিন যা চলছে, যা তারা দেখাচ্ছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে। এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত এখনো হয়ে পারেনি, আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক, তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই দলের ভবিষ্যৎটি কি? হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন, নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না। আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই শো অফটি তিনি করলেন, শো ডাউন করলেন, ঢাকা থেকে সৈয়দপুরের উড়োজাহাজে করে গেলেন, সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন। কি মনে করলেন নিজেকে? কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে? তিনি বিশাল কোনো নেতা হয়ে গেলেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা, হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন, সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন, ক্যান্টনমেন্ট রাখবেন না, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা। এবং এই যে আজকের হাসনাত আব্দুল্লাহ, আজকের সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা গণঅভ্যুত্থান সফল হওয়া, এসবের পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই এরকম একটি দাবি করা হলো। আমি নিজেও এই দাবির সঙ্গে অনেকখানি একমত। কিন্তু আবার এই কথাও সত্য, গণমাধ্যম না থাকলে, আমাদের মতো দায়িত্ব নিয়ে বলছে, আমাদের মতো কিছু মানুষ না থাকলে এই মানুষগুলো আজ স্টার রাজনীতিবিদে পরিণত হতে পারতেন না, গণঅভ্যুত্থানও সফল হতো না। এটি বাস্তবতা। তার কারণ আমরা নতুন একটি গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিলাম, এটুকুই। কিন্তু তারা পরবর্তীতে যেসব স্বপ্ন দেখাতে চাইলেন, যা মানুষের ধারণার মধ্যে ছিল না, নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত, প্রায় নিশ্চিত, এদের রাজনীতি আর বেশি দিন নেই। নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না। আমরা যদি কয়েকটি ধাপে আলোচনা করি, মানে কয়েকটি পয়েন্ট তুলে ধরি, মনে করুন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দলটি গঠনের যখন ঘোষণা দেওয়া হলো, ঘোষণা মানে যে তারা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে, এই নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের মতবিরোধ ছিল, তুমুল মতবিরোধ। এরপরে 5 আগস্ট গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে সবচেয়ে বিরোচিত ভূমিকা পালন করেছে, তাদেরকে মাইনাস করা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, শহীদ পরিবারগুলোর পাশে যথাযথভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারা, দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব কিছুর আয়োজন করা, দল পরিচালনার জন্য তহবিল গঠন করা, তাদেরকে কারা টাকা দিচ্ছে তা প্রকাশ না করা, এবং দলের মধ্যে পদপদবীর লোভ, নেতৃত্বের দ্বন্দ্ব, এই সব কিছু মানে একেবারেই সত্যি একটা বাংলাদেশের নতুন একটা চ্যাপ্টার তৈরি করেছে এই দলটি। এর আগে আর কোনো দলের ক্ষেত্রে তেমনটা হয়নি। আমি অনেকবার এই প্রসঙ্গ এনেছি। এবং দল গঠনের আগে থেকেই এই ছাত্র সমন্বয়কদের যে চাওয়া, যে দাবি, সেটাও যদি সামনে নিয়ে আসি নতুন করে, যেমন সংবিধান ছুঁড়ে ফেলা,
নতুন সংবিধান প্রণয়ন করা, পুনর্লিখন, গণপরিষদ নির্বাচনের দাবি, স্থায়ী সরকার নির্বাচনের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রোক্লেমেশন ঘোষণার দাবি, চাঁদাবাজি, দখলবাজি, যে অভিযোগ এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে, শুধু অভিযোগ বলবো কেন, বিভিন্ন জায়গায় অসংখ্য প্রমাণ তো পাওয়া গেছে, এটাও তো সত্য কথা। এত সব আয়োজনের মধ্য দিয়ে এই দলটি আসলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির জন্য। এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের সম্পর্কে দলের অভ্যন্তরে যে আলোচনাগুলো হচ্ছে, যেমন সেনা প্রধানকে নিয়ে তারা যে পাল্টা স্ট্যাটাস দিলেন, সেটিতে তারা বিব্রত বোধ করেছেন দলের অন্যান্য নেতাকর্মীরা। আর এক নেতা হান্নান মাসুদ, তিনিও তারা মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিলেন, এবং তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তাদের যে মন্তব্য অন্যান্য নেতা বা কর্মীদের, সেগুলোর কয়েকটি শুধু আমি আপনাদের সামনে তুলে ধরি। কেউ লিখছেন যে গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। এটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা একে অপরের সাথে মন্তব্য করছেন। আরো যদি কয়েকটি মন্তব্য শোনাই, আরেকজন লিখছেন, একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না, দলের কথাও ভাবতে হবে। কেউ লিখছেন, গত সাধারণ সভায় আলাপ উঠেছিল বিক্রমের কেউ যাতে হুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজেরা আরো বেশি অ্যালাইন হয়। আরেকজন লিখছেন, আমাদের ডেকে আপনারা জানিয়ে দিন যে আমরা অনেক পপুলিস্ট, এভাবেই রাজনীতি করব, ইচ্ছা হলে থাকেন, না হলে চলে যান। কেউ লিখছেন, দল গোল্লায় যাক, ওনাদের অলওয়েজ লাইম লাইটে থাকতে হবে। সার্জিস আলমরা লাইম লাইটে থাকবেন, হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদরা লাইম লাইটে থাকবেন, তারা হেলিকপ্টারে চড়বেন, হেলিকপ্টার চড়ে পাশবিকতার শিকার, মৃত্যুর মুখে ঢলে পড়া কোন এক শিশুর জানাজায় তারা উপস্থিত হন। এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। এই রাজনীতি বাংলাদেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, টাকা খেলা তো হয়, নির্বাচনে এলেই টাকা খেলা হয়, কিন্তু কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এই ছাত্র সমন্বয়করা আমাদের সামনে হাজির করলো? কি নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান? এবং এই গণমাধ্যমগুলোর দায়ও রয়েছে। এই ছাত্র সমন্বয়কদের ডেকে 25, 26, 27 বছরের ছেলে মেয়েদের ডেকে বসানো হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ানদের সঙ্গে, সিনিয়র মোস্ট জার্নালিস্টদের সঙ্গে, সিভিল রাইটস অ্যাক্টিভিস্টদের সঙ্গে, সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে। এদের তো পোয়াবারও হবেই যে কি না কি হয়ে গেছি। কিন্তু যতই মনে করুন না কেন, কি না কি হয়ে গেছি, এই কি না কি হয়ে যাওয়াটা যে কোনো সময় পতন করতে পারে। আমরা নুরুল হক নুরুকেও দেখেছি, তিনি তাও তো একটা রাজনৈতিক দল গঠন করে তার নেতৃত্বে আছেন, মোটামুটি মেকানিজম করে যে কোনো জায়গায় একটা আসন নিশ্চিত করেছেন, এমপি হতে পারেন। কিন্তু আপনার একটি বিশাল সম্ভাবনা ছিল একটা তুমুল জনপ্রিয় দলে পরিণত হওয়া। এই নুরুল হক নুরু তিনি নিজেও তার সীমানার গণ্ডি ছাড়িয়ে অনেক কিছু করে ফেলেছেন, বিধায় আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। কিন্তু এই যে ছাত্র সমন্বয়করা, হাসনাত, সার্জিসরা, আমার ধারণা তাদের ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ার অঙ্কুরেই শেষ। সালাম আলাইকুম। লাখ টাকার বাগান খায় 1.5 টাকার ছাগলে। আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায় ফেলছে। খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ, ছাত্রলীগের নেতারা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করতো। খেয়াল আছে তো, তাই না? ঘটনা কিন্তু এখানে সত্য। আবার ইফাদের যে 12 লাখ টাকার ছাগল, না জানি 5 লাখ টাকার ছাগল, ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আউলাই গেছিল। ওই ছাগল কোথায় আছে? জাদুঘরে কিনে আমি জানি না, সংরক্ষণ করে রাখা উচিত। তবে বিএনপির ওই যে 1.5 টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন, এরা কিন্তু শিক্ষা নেয় নাই। তারা ভাবতেছে আওয়ামী লীগ চলে গেছে, মাঠ আমার, যা খুশি করবো। কিন্তু করতে করতে এমন এক ঘটনাই কইরা বসছে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা না বললেই না। কপালে অনেক শনি আসবে। শনি কারে বলে কত প্রকার কি কি। আপনি ভাবতেছেন যে মানে এখন যা খুশি করবো, কেউ কিচ্ছু বলবে না। না ভাই, কিল যখন পড়বে একটাও মাটিত পড়বে না। আওয়ামী লীগের অনেকগুলো মাটিত পড়ছে, কিন্তু আপনাদের গুলো মাটিত পড়বে না। কত বড় দুঃসাহস, একজন সেনা সদস্যকে অপহরণ করে ফেলছে, ভাবা যায়? তাও একটা টেন্ডারবাজি নিয়ে। বরিশালের ঘটনা, বালু মহল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একজন সেনা সদস্যকে অপহরণের পর আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে
বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের 20 জন নেতাকর্মীর বিরুদ্ধে এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে এবং এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 3 নেতাকর্মীকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ। 25শে মার্চ বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন চাঁদপুরের মতলব থানার বাসিন্দা এবং ওই সেনা সদস্যের চাচা আব্দুল মতিন কাজী। সূত্র বলছে, সোমবার দুপুরে চাচা আব্দুল মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপির নেতাকর্মীরা। আর এই ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সহ 3 জনকে আটক করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় 12 জনের নাম উল্লেখ করা হয়েছে, 8 জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। ওসি বলছেন যে নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক 3 জনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী, আর বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। মানে একটু তো বুঝা শুনে খাইতে হয়, তাই না? খাবেন, ওই যে একজন বিএনপির নেতা বলছেন, আস্তে আস্তে খান, বেশি তাড়াতাড়ি খাইলে গলায় আটকাই যাবে। পরিবর্তিত একটা বাংলাদেশ কিন্তু এখন হয়েছে। আজকে দেখছি এক ট্রান্সফরমার চুরি করাতে বিএনপির কতজন নেতাকর্মী আটক। এই হারে যদি খাওয়া শুরু করে দেন, ক্ষমতা তো এখনো আসেন নাই, অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। জনাব তারেক রহমান প্রতিদিন কি বলে দেখেন না আপনারা? বোঝেন নাকি বোঝেন না? বোঝে না। এই 1.5 টাকার ছাগলগুলা প্রত্যেকটা দল রে খায়। জাতীয় নাগরিক পার্টিতেও 1.5 টাকার ছাগল না, ওইখানে 20 টাকার ছাগল দেখা দিচ্ছে অলরেডি, এত তাড়াতাড়ি। আগামীর বাংলাদেশে লুটপাট, চাঁদাবাজি এগুলা কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে, মনে রাখেন। পুলিশ দিয়ে আপনি সামলাই ফেলবেন, থানায় গেলে মামলা হবে না, হ্যালো ওমক আমার লোক, এই দিন বাংলাদেশে কিন্তু শেষ হয়ে আসছে। আর এই দিন যদি কোনো রাজনৈতিক সরকার আবার ফিরে আনে, আওয়ামী লীগরে বিপুল, মানে বিরোধী দল আওয়ামী লীগ যে কি জিনিস, এটা যারা 15-17 বছর আগে রাজপথে রাজনীতি দেখছেন তারা হয়তো জানেন, অনেকে জানেন না। আর সাথে যোগ হবে জাতীয় নাগরিক পার্টি। আপনি লুটপাট করবেন, অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, দলের ভাবমূর্তি নষ্ট করবেন, দল আপনারে ছাড় দিবে না। তারেক রহমান কি বলে যে লুটপাটকারী, চাঁদাবাজি কতিপয় যারা করে দলের ভাবমূর্তি নষ্ট করছে জনগণের সামনে, এদের বেলা বিএনপি কিন্তু দলীয়ভাবে কোনো ব্যাকআপ আপনাকে দিবে না, লোকালি বাইর খেবেন। জনগণ এখন কথা বলতে শিখছে, ধোলাই দিয়ে মাইরা ফেলবে। সেনাবাহিনীর সদস্যকে অপহরণ করে ফেলছেন, সাহসের লেভেলটা কোথায়? দেখা যাক বিএনপিটা নিয়ে তাদের দলীয় কি সিদ্ধান্ত নেয়। ভালো থাকুন। আজ 25শে মার্চ, মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল। 25শে মার্চ থেকেই এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও 2 লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল। মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সালাম। সেই সঙ্গে 24শে জুলাই অভ্যুত্থানে নিহত হাজারো শহীদ ও আহত, যারা বৈষম্য, শোষণ, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই। প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক, এই কামনা করছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে।
দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। প্রিয় দেশবাসী, গত 16 বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে, ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নেমে এসছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি 8% নিচে নেমে আসবে বলে আশা করছে। দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় 25% বৃদ্ধি পেয়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি। পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল। আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল। অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে, এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে। অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3.33 লক্ষ, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর চেয়ে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। আইন, নিয়ম, নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সব কিছুই সম্ভব। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে 47টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন।
আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে, এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। প্রিয় দেশবাসী, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বেশি আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে সারা দেশে আলোচিত এবং সমালোচিত খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।